মাউন্ট এভারেস্টের উচ্চতা ৮,৮৪৮ মিটার, কিন্তু এই ৮,৮৪৮ মিটারের উপরেও কিন্তু তেনজিং নোরগে, এডমন্ড হিলারি থেকে শুরু করে অনেকেই উঠেছে, সেই শিখরে পৌঁছেছে। গ্রামার কি সেই ৮,৮৪৮ মিটার উচ্চতার সেই শৃঙ্গের মতো জটিল? মোটেও না। গ্রামারটা অতটাও জটিল নয় যতটা আমরা জটিল ভাবি। গ্রামারটা শিখতে হলে আমাদেরকে অতটা উঁচু শিখরে পৌঁছাতে হবে না, তার আগেই কিন্তু আমরা গ্রামার শিখে যাব, অতটা কষ্টও করতে হবে না। শুধু একটা জিনিস খেয়াল করবে, গ্রামারের কনসেপ্ট যদি তোমার মাথার মধ্যে ঢুকে যায়, তুমি গ্রামারটাকে নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারবে। আগে কনসেপ্টটা বোঝো, গ্রামার সম্পর্কে কোনো সমস্যা তোমার থাকবে না। কতগুলো বাক্য গ্রামার থেকে আমি আমার এই বোর্ডে প্রেজেন্ট করেছি, একটু মন দিয়ে বোঝো, কনসেপ্টটা বোঝো, তুমি গ্রামার অবশ্যই পারবে। দেখো, প্রথম কোশ্চেন দেখো, দ্য বয় জাম্পড ড্যাশ দ্য রিভার টু সেভ হিজ ফ্রেন্ড ড্যাশ ড্রাউনিং। ব্র্যাকেটে লিখে দিয়েছি কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন সম্পর্কে যদি প্রবলেম থেকে থাকে, সেই প্রবলেমটা সলভ করো। প্রিপোজিশন আমাদেরকে অনেক বেশি সমস্যায় ফেলে, কিন্তু প্রিপোজিশন সম্পর্কে আমরা যদি একটু সামান্যতম তথ্য মাথার মধ্যে ঢুকিয়ে নিতে পারি, তাহলে কিন্তু সমস্যাগুলো আর থাকবে না। প্রিপোজিশন নাউন বা প্রোনাউনের আগে বসে এবং বাক্যের অন্যান্য শব্দের সঙ্গে সম্পর্কও তৈরি করে। প্রিপোজিশন অবশ্যই কিন্তু তুমি বসাবে নাউন বা প্রোনাউনের আগে। এখানে তোমাকে প্রিপোজিশন বলেছে, তাই কিন্তু অন্যরকম শব্দ ভাবার কোনো দরকার নেই, জাস্ট প্রিপোজিশন ভাববো। তাহলে প্রিপোজিশনের দিক থেকে দেখো, এই যে শব্দটা দেখো, দ্য রিভার আছে, নিশ্চয়ই আমরা বুঝতে পারছি নাউন আছে, তাহলে এখানে প্রিপোজিশন অবশ্যই বসতে পারে, জায়গা আছে। এখানে দেখো ড্রাউনিং আছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলে তাকে পার্টিসিপল বলা হয়, ভার্বাল নাউন বা জিরান বলা হয়। তাহলে এখানেও কিন্তু প্রিপোজিশন বসার যোগ্য একটা স্থান দেওয়া আছে। আমাকে দুটো স্থানে প্রিপোজিশন বসাতে হবে, অর্থের উপর ডিপেন্ড করে। প্রিপোজিশন সবসময় অর্থের উপর ডিপেন্ড করে, আর কিছু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন মুখস্থ করে নিলেই বাকিটা কেল্লা ফতে। দেখো, দ্য বয় জাম্পড ড্যাশ দ্য রিভার, বেশি দূর যাওয়ার দরকার নেই, এখানে থেমে যাও এই নাউনটাতে। দ্য বয় জাম্প, ছেলেটি লাফ দিয়েছিল, ড্যাশ দ্য রিভার, বুঝতে পারছি নদীতে। আচ্ছা, একটা সাধারণ জিনিস দেখো, যে আমি যদি পাড় থেকে নদীতে লাফটা দিই, তাহলে আমি তো ভেসে থাকবো না, আমি প্রথমে জলের মধ্যে চলে যাব। তাহলে এই যে বিষয়টাকে বোঝো, যে বাইরে থেকে যখন ভিতরে যাচ্ছে, বাইরে থেকে যখন ভিতরে যাচ্ছে তখন কি আমরা কি বলি? ইনটু। প্রিপোজিশনটার নাম কি? ইনটু। তাহলে এখানে চোখ বন্ধ করে আমি কিন্তু ইনটু ব্যবহার করে দেব, ইনটু, একটা শূন্যস্থান পূরণ। তাহলে দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার টু সেভ হিজ ফ্রেন্ড, তার বন্ধুকে বাঁচাতে। টু সেভ হিজ ফ্রেন্ড, বন্ধুকে বাঁচাতে, ড্যাশ ড্রাউনিং। ড্রাউনিং মানে কি? ডুবে যাওয়া। তাহলে ডুবে যাওয়ার থেকে, থেকে বললে তুমি ফ্রম ছাড়া অন্য কিছু বুঝবে না, ব্যাস চোখ বন্ধ করে এখানেও তুমি ফ্রম লিখে দাও, এফ আর ও এম, ব্যাস লাইন কমপ্লিট। 2 নম্বর আমার জন্য, সরি 1 নম্বর বা 2 নম্বর যাই থাকুক না কোনো কোশ্চেনে মার্ক ডিভিশন তুমি কিন্তু অনায়াসে পেয়ে যাবে। তাহলে কি দেখো, বাক্যটা হলো কি? দ্য বয় জাম্পড ইনটু দ্য রিভার টু সেভ হিজ ফ্রেন্ড ফ্রম ড্রাউনিং, ব্যাস কমপ্লিট। নেক্সট দেখো 2 নম্বর কোশ্চেন, as soon as we lit the candle, as soon as we lit the candle the power supply was restored। ব্র্যাকেটে কি বলেছে? নেগেটিভ। একটা তথ্য মনে রাখবে, যদি তোমাকে ব্র্যাকেটে বলে নেগেটিভ আর বাক্যটার মধ্যে থাকে কি as soon as, as soon as থাকছে বাক্যের মধ্যে আর তোমাকে বলেছে ব্র্যাকেটে নেগেটিভ, তো অবশ্যই মনে রাখবে এই as soon as পরিবর্তন হয়ে কি হয়ে যাবে? no sooner had, no sooner had। as soon as কে তুমি no sooner had করে দিলে, এরপর মেন ভার্বটাকে থার্ড ফর্মে দেবে। as soon as কে করলে no sooner had, এবার উইটা যেমন ছিল সাবজেক্টটা দিলে lit, এল আই টি, লিট, ব্যাস থার্ড ফর্ম হয়ে গেল। দ্য ক্যান্ডেল, সি এ এন ডি এল ই, এই যে শব্দটা, এটা তুমি খেয়াল রেখে থার্ড ফর্মে বসাবে।
ব্যাস, ক্যান্ডেল। এরপরে এই কমা চিহ্নটাকে তুমি করে দেবে THAN, দেন এই যে থার্ড ফর্মটা এটা বলে রাখি, LIGHTEDও হতে পারে, লাইটেড। ঠিক আছে, থার্ড ফর্মে। তাহলে ক্যান্ডেল, এবারে কমা চিহ্নটাকে তুলে দিয়ে দেন ইউজ করবে, এবারে যা আছে হুবহু লিখে যাবে, দা পাওয়ার সাপ্লাই ওয়াজ রেস্টোর্ড। ব্যাস, হয়ে গেল। এই নেগেটিভ করাটা কিন্তু খুবই সোজা। বাক্যের মধ্যে অ্যাজ সুন অ্যাজ থাকলে তুমি সেই জায়গাতে বসাবে নো সুনার হ্যাড, এরপর মেন ভার্বটাকে থার্ড ফর্মে দেবে, থার্ড ফর্মে দেওয়ার পর কমা চিহ্ন দেখবে বাক্যের মধ্যে থাকবেই, সেই কমা চিহ্নটাকে তুলে দিয়ে দ্যাট ইউজ করবে, এবার বাকিটা যা আছে সেটা হুবহু ঢুকে দেবে। আমি তোমাদেরকে একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা কিন্তু কমেন্টের মধ্যে উত্তরটা জানাবে। অ্যাজ সুন অ্যাজ, as soon as he saw the police, comma, he ran away। এটাকে নেগেটিভে ট্রান্সফার করে কমেন্টে অবশ্যই উত্তরটা জানিও। নেক্সট, পরের কোশ্চেন দেখো, নাম্বার 3। I saw a kid, আমি একটা বাচ্চাকে দেখেছিলাম, she was having lollipop, সে ললিপপ খাচ্ছিল। আচ্ছা, হ্যাভিং মানে খাওয়া, এই বিষয়টা জানো তো? হ্যাভিং মানে খাওয়া। যদি বলা হয় তোমাকে বাংলাতে যে আমি ভাত খেয়েছি, তুমি ইংলিশে কি লিখবে? লিখতে পারো তুমি যে আই হ্যাভ ইটেন রাইস। এই কথাটাকে তুমি এভাবেও লিখতে পারো, আই হ্যাভ হ্যাড রাইস, এভাবেও কিন্তু লেখা যায়। গ্রামারের সবসময় কনসেপ্টটা বুঝতে হয়, বাকিটা কিন্তু খুবই সোজা। দেখো বাক্যটা কি বলছে, আই স এ কিড, আমি একটা বাচ্চাকে দেখেছিলাম, সি ওয়াজ হ্যাভিং ললিপপ, সে ললিপপ খাচ্ছিল। কি বলেছে? সিম্পলে জয়েন করতে। যদি সিম্পলে জয়েন করতে বলে, বাক্যের ভার্ব গুলোকে আগে কাউন্ট করো। বাক্যের ভার্ব গুলোকে দেখো, এখানে ওয়াজ হ্যাভিং আছে, এখানে আছে স, দেখেছিলাম, এখানে খাচ্ছিল। যদি ভার্বের কাজগুলো আগে বা পরে বোঝায়, কোনো কাজটা আগে ঘটেছে বা কোনো কাজটা পরে ঘটেছে, এরকম বোঝালে মাথার মধ্যে পার্টিসিপেল বিষয়টাকে নিয়ে আসবে। পার্টিসিপল, এই পার্টিসিপেল ভাগ আছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল। এখানে তুমি প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আসবে, ভার্ব প্লাস আইএনজি, ভার্বের প্রেজেন্ট ফর্মটার সঙ্গে আইএনজি যোগ করে দিলে প্রেজেন্ট পার্টিসিপল চলে আসে। এরপর দেখো কোন কাজটা আগে ঘটেছে, আই স এ কিড, আমি একটা বাচ্চাকে দেখেছিলাম, সি ওয়াজ হ্যাভিং ললিপপ, সে ললিপপ খাচ্ছিল। তাহলে এই কাজটা আগে হয়েছে, ও খাচ্ছিল, তাকে আমি সেই খাওয়া অবস্থা দেখেছি, তাহলে এই কাজটা আমার আগে ঘটেছে, আমি এটাকে পার্টিসিপল বানাবো। দেখো সবসময় নিয়মকে মেনে চললে কিন্তু তুমি পারবে না, তোমার কিছু জিনিস মনেও রাখতে হয়। দেখো আমি যদি এখানে ওয়াজটাকে বাদ দিই, তাহলে কি পাচ্ছি? হ্যাভিং পাচ্ছি। আর হ্যাভিংটার মধ্যে হ্যাভটা একটা ভার্ব, হ্যাভের সঙ্গে আইজি যোগ করা যায়, আমার অলরেডি পার্টিসিপল হয়ে আছে। ব্যাস, এখানে সাবজেক্টটা তুমি আর নিতে পারবে না, কারণ সিম্পল সেন্টেন্সে একটাই সাবজেক্ট থাকে, একটাই ভার্ব থাকে। ব্যাস, আমি এখান থেকে লিখব, আই স এ কিড হ্যাভিং ললিপপ। ললিপপ, কত সহজে সিম্পল সেন্টেন্সে উত্তরটা চলে এলো। নেক্সট, নাম্বার 4। মাই মাদার উইল হ্যাভ টেকেন মেডিসিন বাই 4 PM। ভয়েস বলেছে, মাই মাদার উইল হ্যাভ টেকেন মেডিসিন বাই 4 AM। তাহলে আমার মা 4টার সময় ওষুধ খাবেন। ব্যাস, তাহলে আমি কি করব? ভয়েস চেঞ্জ করব। ভয়েস চেঞ্জ আমরা জানি, বাক্যটা দেখতে হয় অ্যাসার্টিভ নাকি ইম্পারেটিভ নাকি ইন্টারোগেটিভ নাকি অবজেক্টিভ। এবার দেখলে কি যে উইল হ্যাভ টেকেন, এটা ভার্ব ফর্ম, ভার্বের ফর্মটা অনুযায়ী যদি আমরা দেখা যায়, তাহলে কি দেখছি? এ পাশে রয়েছে সাবজেক্ট মাই মাদার, আর মেডিসিন এটা পুরোটাই হচ্ছে আমার অবজেক্ট। মেডিসিন বাই 4 PM এটা হচ্ছে অবজেক্ট। কিন্তু মনে রাখবে, ভয়েস চেঞ্জ করতে গেলে ডাইরেক্ট অবজেক্ট ছাড়া তুমি ভয়েস চেঞ্জ করতে পারবে না, ইনডাইরেক্ট অবজেক্টকে তুমি সাবজেক্ট করতে পারবে না।
তাহলে মাই মাদার উইল হ্যাভ টেকেন মেডিসিন বাই 4 PM, আমার মা 4টার সময় ওষুধ খাবেন। তাহলে এই ওষুধ খাবার বা ওষুধ নেবেন, এটাকে যদি ভার্ব ধরেছি, এই ভার্বটাকে প্রশ্ন করো কি নেবেন। ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়। কি বললাম? ভার্বকে কি আর কাকে দিয়ে প্রশ্ন করলে ডাইরেক্ট অবজেক্টটা অতি সহজে পাওয়া যায়। তাহলে কি নেবেন? উত্তর আসছে দেখো মেডিসিন। এটাই হয়ে গেল আমার কাছে ডাইরেক্ট অবজেক্ট। ব্যাস, আমি এবার অবজেক্টটাকে সাবজেক্ট করতে পারবো মেডিসিন। মেডিসিন, যে মোডাল ভার্ব থাকবে সেই মোডাল ভার্বটাকে বসিয়ে দিতে হয় আগে উইল। এবার হ্যাভেরও কোনো পরিবর্তন আসবে না, মোডাল ভার্বের পরে মেন ভার্বে সবসময় প্রেজেন্ট ফর্ম বসে, তাই হ্যাভটাই আসছে উইল হ্যাভ। হ্যাভ থাকলে আমরা জানি বি ডবল ই এন যোগ করতে হয়, উইল হ্যাভ বিন। এবার থার্ড ফর্ম তো এখানে করাই থাকে, যেখানে হ্যাভ হ্যাজ হ্যাড থাকবে সেখানে বাক্যের মধ্যে মেন ভার্বটা থার্ড ফর্ম অবস্থাতেই থাকবে। তাহলে এখানে টেকেন আছে টি এ কে ই এন। এবার আমরা কি করি? বাই বসাই, কিন্তু বাই বসানোর আগে বাড়তি অংশ থাকলে সেটাকে লিখে দেবে। তাহলে এখানে বাই 4 PM, 4 PM, এরপরে ভয়েস চেঞ্জের প্রিপোজিশনটা নিয়ে দেবে বাই, তারপরে সাবজেক্টটা অবজেক্ট মাই মাদার। একদম সোজা। যদি ঠিক করে ডাইরেক্ট অবজেক্টটা বার করে নিতে পারো ভয়েস চেঞ্জের জন্য, তাহলে কিন্তু বাকিটা একদমই সোজা। নেক্সট নাম্বার 5, মাদার সেড, মা বলেছিলেন, ডু নট প্লাক দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, বাগানের ফুলগুলো তুলো না। কি বলেছে ব্র্যাকেটে? ন্যারেশন। ন্যারেশন চেঞ্জ করতে গেলে বাক্যটা ভালো করে আগে দেখতে হয়। দেখো ডু নট দিয়ে বাক্যটা শুরু হয়েছে, তোমাকে বুঝতে হচ্ছে অবশ্যই এটা ইম্পারেটিভ সেন্টেন্স, নেগেটিভ ইম্পারেটিভ। নেগেটিভ ইম্পারেটিভ যাই হোক, ইম্পারেটিভই হোক না কেন, ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থ থাকে। যদি আদেশ বোঝায় তাহলে অর্ডার, উপদেশ বোঝালে অ্যাডভাইস, আর অনুরোধ বোঝালে রিকোয়েস্ট, আর যদি নিষেধ বোঝায় তাহলে হচ্ছে ফরবেড। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি ডু নট আছে। এবার মা বলেছিলেন যে বাগানের ফুলগুলো তুলো না, আমাকে নিষেধ করেছে, বা আমি এই হিসাবে বলতে পারি অর্ডারও বলতে পারি, আদেশ। মাদার অর্ডার্ড, রিপোর্টিং ভার্বটা বদলে গেল, আদেশের জন্য আমি অর্ডারটাকে নিয়ে আসলাম। তাহলে মাদার অর্ডার্ড। ব্যাস, এরপর খেয়াল রাখবে নেগেটিভ ইম্পারেটিভের ক্ষেত্রে অর্থাৎ ডু নট, এর পরিবর্তে তুমি লিঙ্কারটা নিয়ে আসবে নট টু, নট টু। এবার মেন ভার্ব থেকে বাকিটা পরপর তুমি লিখে দেবে। নট টু প্লাক, প্লাক মানে তোলা, দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন। এরপর আরেকটা বিষয় দেখাই, এটাকে যদি তুমি নিষেধ ধরো তাহলে কি করবে? তখন মাদার ফরবেড, FORBADE, ফরবেড। এই ফরবেড করলে কিন্তু তুমি নট আনতে পারবে না, ফরবেড করলে তুমি টু দেবে, ফরবেড টু প্লাক দ্য ফ্লাওয়ার্স অফ দ্য গার্ডেন, অফ দ্য গার্ডেন। এই বিষয়টা মনে রাখলেই ন্যারেশন চেঞ্জ ইম্পারেটিভ সেন্টেন্সে অর্থাৎ নেগেটিভ ইম্পারেটিভ সেন্টেন্সে ন্যারেশন চেঞ্জটা সোজা। নেক্সট নাম্বার 6 দেখো, হি সেড টু মি, সে আমাকে বলেছিল, হ্যাড ইউ ডান ইট বিফোর আই কেম, হ্যাড ইউ ডান ইট বিফোর আই কেম। আমি ন্যারেশন চেঞ্জে বলেছি সবসময় বাক্য দেখতে হয়, এটা দেখো কোশ্চেন মার্ক আছে, তুমি বুঝতে পারছো অবশ্যই যে ন্যারেশন চেঞ্জটা যে বাক্যটা আছে রিপোর্টেড স্পিচটা সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তাহলে সেই হিসাবে দেখলে প্রথমে WH ওয়ার্ড নেই, ইন্টারোগেটিভ সেন্টেন্সে দুটো গঠন হয়, একটা WH ওয়ার্ড দিয়ে আর একটা অক্সিলারি ভার্ব দিয়ে। এখানে হ্যাডটা হলো অক্সিলারি ভার্ব। ব্যাস, এবার তুমি শুরু করো। সেড টুকে আস্কড করে দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সে, হি আস্কড মি। সেড টুর পরিবর্তে আমি কি লিখলাম? আস্কড। তাহলে হি আস্কড মি। ব্যাস, এবার লিঙ্কারটা ইট বা ওয়েদার দিতে পারো, ইফ বা ওয়েদার যে কোনো একটা। এটা দেওয়ার পর কি করবে? সাবজেক্টটাকে আগে নিয়ে আসবে। হ্যাডটা অক্সিলারি ভার্ব, তারপরে সাবজেক্ট থাকে, দিয়ে পরে মেন ভার্ব থাকে। ব্যাস, ইউটা আছে, ইউটা যাকে বলেছে সে, তার মানে মি মানে আই। তাহলে ওয়েদার আই বা ইফ আই, হ্যাড এর পরিবর্তন হবে না, হ্যাডটা হ্যাডে থেকে যায়, হ্যাড ডান ইট যেমন ছিল লিখলে। এরপর বিফোর শব্দটাও দেবে, প্রিপোজিশন
বিফোর। এর পাশে দেখো আর একটা পরিবর্তন আসছে, আই কেম কি বলেছে যে হ্যাড ইউ ডান ইট বিফোর আই কেম, এই আইটা কিন্তু মি নয়, এই আইটা হচ্ছে এই ব্যক্তিরা যে বলছে বিফোর, তাহলে এখানে হি করলে প্রোনাউনটা ভালো করে অর্থটা দেখে বোঝাবে। আচ্ছা কেম আছে দেখো, এই কেম হচ্ছে পাস্ট ইনডিফিনাইট, তাহলে পাস্ট ইনডিফিনাইট থাকলে পাস্ট পারফেক্ট হয়ে যায়, তাহলে আমি পাস্ট পারফেক্টের স্ট্রাকচারটা কি লিখবো, হ্যাড প্লাস মেন ভার্ব থার্ড ফর্ম, তাহলে হি হ্যাড। কামের পাস্ট টেন্সটা কি, মানে পাস্ট পার্টিসিপলটা কি, কাম কেম আবার সেই ঘুরে সি ও এম, ব্যাস হয়ে গেল। নেক্সট নাম্বার 7, টেক হিম ব্যাক ক্রনিন সেড দ্য ওয়ার্ডেন, ওয়ার্ডেন বলেছিলেন যে ক্রনিন ওকে নিয়ে যাও, জিমি ভ্যালেন্টাইন থেকে এই বাক্যটা নেওয়া হয়েছে, ব্যাস নারেশন চেঞ্জ করবো। এটাও দেখা একই রকম ভার্ব দিয়ে শুরু হয়েছে, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, কিন্তু এখানে নেগেটিভ ওয়ার্ড কিন্তু নেই। আর খেয়াল করবে যদি রিপোর্টেড স্পিচ অর্থাৎ ডাবল ইনভার্টেড কমার মধ্যে কোনো নাউনকে কমা দিয়ে লেখা থাকে তাকে কি বলা হয়, অ্যাড্রেসিং নাউন, ADDRESSING, অ্যাড্রেসিং নাউন, এটা খেয়াল রাখবে। ওই অ্যাড্রেসিং নাউনটাকে কিন্তু রিপোর্টিং ভার্বের পরে বসাতে হয়, তাহলে কি করবে, এই অংশটাকে লেখো যেটা রিপোর্টেড ভার্ব, রিপোর্টিং ভার্বের যে অংশটা, তাহলে দা ওয়ার্ডেন লিখলে এরপর ভার্বটা দেখো পরিবর্তন হবে, কারণ ইম্পারেটিভ সেন্টেন্স আদেশ উপদেশ অনুরোধ অর্থগুলো দেখতে হয়, তাহলে ওকে নিয়ে যাও ক্রনিন, এটা আদেশ করা বোঝাচ্ছে, তাহলে আদেশের জন্য কি দেবো, অর্ডার্ড। এবারে ওই ক্রনিন যে অ্যাড্রেসিং নাউনটা ছিল তাকে আমি বাইরে নিয়ে চলে আসছি, রিপোর্টিং ভার্বের পরে ক্রনিনটা দিয়ে দিচ্ছি, CRONIN, ক্রনিন। এবারে নেগেটিভ ইম্পারেটিভ নয়, তাহলে লিঙ্কারটা কি আসবে, টু, ব্যাস এখানে টেক হিম ব্যাক যেমন আছে তেমনটাই, টু টেক হিম ব্যাক, BACK, ব্যাক, ব্যাস কমপ্লিট। লাস্ট ওয়ান নাম্বার 8 কি বলেছে দেখো, যে ইট ইজ রেইনিং ফর এ উইক, ইট ইজ রেইনিং ফর এ উইক ব্র্যাকেটে বলেছে এরর কারেকশন, ভুল আছে, ভুল সংশোধন করতে হবে। একটা তথ্য দিচ্ছি দেখো, মনে রাখবে, যদি বাক্যের মধ্যে সিন্স দেখতে পাও, SINCE, ফর দেখতে পাও আর ফ্রম দেখতে পাও, সিন্স ফর আর ফ্রম, তাহলে দেখবে সেই বাক্যের টেন্সটা থাকা উচিত প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো সাবজেক্টের পরে হ্যাভ অথবা হ্যাজ, এরপর বিন দিয়ে মেন ভার্বটার সঙ্গে ING যোগ, এটা খেয়াল রাখবে। তবে বাক্যটার দিকে তাকিয়ে দেখো, বাক্যের মধ্যে ফর আছে, কিন্তু ফর থাকলেও বাক্যটার ভার্বটা দেখো ইজ আছে আর রেইনিং আছে, তাহলে ইজ রেইনিংটা তো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স নয়, এখানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করতে গেলে হ্যাভ অথবা হ্যাজ দিতে হবে, বিন দিতে হবে, দিয়ে মেন ভার্বটার সঙ্গে ING যোগ করতে হবে। এবার সাবজেক্টটা দেখো, সাবজেক্টটা কি আছে, ইট, তাহলে ইট দিলে প্রথমে, সাবজেক্টে তো ভুল নেই, ইটটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই সিঙ্গুলারের ক্ষেত্রে হ্যাভ হয় না, সিঙ্গুলার ক্ষেত্রে হ্যাজ হয়, তাহলে ইটের পরে তুমি হ্যাজটা দিলে, এরপরে BEEN দিলে, এবার মেন ভার্বটার সঙ্গে ING যোগ করাই আছে, তার মানে RAINING, রেইনিং, ফর AWEEK, ব্যাস এরর কারেকশন আবার কমপ্লিট। এভাবে সহজভাবে সহজ পদ্ধতিতে কনসেপ্ট বুঝে গ্রামার অবশ্যই সহজ হবে, ভালো করে বুঝবে, তারপর নিজেরা প্র্যাকটিস করবে। থ্যাংক ইউ।